কারফিউ, রেস্ট্রিকশন মানে জানো বিধি নিষেধ, লিমিট মানে কি সীমায়িত করা বা সীমাবদ্ধ করা, আটকে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া কাউকে কোনো কিছুর মধ্যে। আর চেক ইন করা, চেক ইন মানে কি প্রবেশ করা, তাই না? আমরা কি হোটেলে গিয়ে চেক ইন করি, চেক আউট করি। চেক ইন মানে কি কোথাও গিয়ে প্রবেশ করলাম, সেটা হচ্ছে চেক ইন করা। সাময়িক কালের জন্য থাকার জন্য কোনো জায়গায় গিয়ে প্রবেশ করলে তাকে চেক ইন বলা হয়। চেক ইন চেক আউট করা, চেক আউট মানে বেরিয়ে যাও, তারপরে দিন হোটেল থেকে বেরিয়ে গেলে বলে চেক আউট করলাম। তাহলে দেখো খুব সহজ ইজি টার্ম গুলো দেওয়া হয়েছে। এর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ পারহ্যাপস, তাই তো? অপশন এ 1, 4 হচ্ছে কি 1 কারফিউ, কারফিউ হচ্ছে রাইট অ্যান্সার। নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ চলে এসো। one who cannot make a mistake, তাহলে যিনি কি করেন না, ভুল করতে পারেন না, যিনি ভুলই করেন না। one who cannot make mistake, তিনি ভুল করতেই পারেন না, এতটাই স্কিলফুল, এতটাই পারফেক্ট যে তিনি ভুল করার কোনো সম্ভাবনা নেই বা তিনি ভুল করেন না। তাকে কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে? ইনফলিবল। কি বলছে? one who cannot make a mistake is infallible। আচ্ছা, এই যে ইনফলিবল বললাম, এর গ্রামাটিক্যাল প্রোফাইলটা কি? এইভাবে তোমাদেরকে গ্রামাটিক্যাল মানে পার্টস, গ্রামাটিক্যাল প্রোফাইল মিন্স পার্টস অফ স্পিচ কি ইউজ, এইটা খেয়াল রাখতে হবে। বলো, তাহলে এখানেও এইরকম চেঞ্জ হয়ে যেতে পারে। আমি বারবার বলছি, খুব সিরিয়াসলি এগুলো পড়াশোনা করতে হবে। তোমাকে ইনফলিবল যখন বললে, তোমাকে অন্যান্য গুলো এর থেকে কিছু তৈরি করা যায় কিনা ভাবতে হবে। শুধু পড়ে গেলাম এক টানা এরকম করলে হবে না। এই সেন্স গুলো আমি দিচ্ছি, পড়াশোনায় সময় এগুলো খেয়াল করতে হবে, তাহলে তুমি মনে রাখতে পারবে, অনেক অ্যাপ্লাই করতে পারবে তোমার প্রয়োজনে। বলো ইনফলিবল, তাহলে কি হতে পারে এটা? ইনফলিবল যখন বলছে এল ই থাকলে, এ বি এল ই থাকলে এগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ক্যাপেবল, তিনি খুব ক্যাপেবল পারসন, তার মানে কি দক্ষ ব্যক্তি। তাহলে ক্যাপেবল, ক্যাপেবল মানে কি? তাহলে দক্ষ, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ না ক্যাপেবল? হ্যাঁ, এবল, হি ইজ এন এবল পারসন। এবলটা কোন পারসন? অ্যাডজেক্টিভ। সেই রকম এখানে দেওয়া রয়েছে কি ইনফলিবল, তাহলে কিরকম ব্যক্তি না? ইনফলিবল পারসন। তাহলে ইনফলিবল এর পরে নাউন আসছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আমি যদি ইনফলিবল পারসন বলি বা ম্যান বলি, তাহলে ইনফলিবল ম্যান মানে কি? যে মানুষ ভুল করে না, নির্ভুল ব্যক্তি যাকে বলা যেতে পারে। বোঝা গেছে? তাহলে কি ইনফলিবল, তাহলে এটা গ্রামাটিক্যালি কোন ওয়ার্ড না কোন পার্সন স্পিচ না? এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে ঠিক একই রকম তোমাকে যদি বলি যে এখান থেকে নাউন করে দাও তো, ভুল না করার যে অভ্যাস তাকে কি বলা হবে? যে ব্যক্তি ভুল করার মতো কোনো অভ্যাস নেই, ভুল করার কোনো সম্ভাবনা নেই, যে সে ভুল না করার যে সম্ভাবনা, সেটাকে কি বলা হয়? একই রকম আমি বলেছি, নাউন করতে গেলে বেশিরভাগ এই সব ক্ষেত্রে কি হয়? অ্যাডজেক্টিভ এর সঙ্গে এগুলোর সঙ্গে এস এম যোগ করলে হয়ে যায় ইনফলিজম। বুঝতে পারছি? ইনফলিজম মানে হচ্ছে ভুল না করার প্রবৃত্তি, যিনি ভুল করেন। তাহলে এরকম গ্রামাটিক্যাল প্রোফাইল চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, পড়াশোনার সময় দেখবে অনেক নোটস এরকম দিয়ে দেওয়া যায়, অনেক নোটস পাওয়া যায়, কিন্তু ওই জিনিসগুলো তোমাদের তাহলে ক্লাস না করলে এই জিনিসগুলো জানা যায়। এইগুলো ধীরে ধীরে যখন তুমি ডেভেলপ করবে, তুমি লং টার্মের জন্য পড়াশোনা না করে বাড়িতে ঘুমিয়ে থাকলেও একটা সময় যখন তোমার লেভেল তৈরি হয়ে যাবে, তুমি ঘুমিয়ে থাকলেও পরীক্ষায় গিয়ে দেখবে 100% অ্যান্সার করে যাবে। এটাই হয়। তাহলে সেই রকম বুঝে বুঝে পড়াশোনা করতে হবে। তুমি যদি পার্টিকুলার, আমি তোমাদের একটা কথা বলি, তুমি যদি চাও যে না আমি একটা পুলিশের পরীক্ষার জন্য আমার টার্গেট, আমি পুলিশের পরীক্ষায় পাস করবো, তার জন্য আমি কি করলাম? আমাদের প্রতিষ্ঠানে হোক যেখানেই হোক, ওনারা কি করলেন? তোমাকে 500,000 শুধু নোটস দিয়ে মানে জিকে দিয়ে দিল, তুমি জিকে করে নাও, জিকে করে নাও, জিকে এইগুলো পরীক্ষা দিতে এসেছো, এগুলো রিভাইজ করে নিয়ে চলে। হয়তো তুমি পরীক্ষাতে গিয়ে 50 মার্কের মধ্যে 40 পেয়ে হয়তো চাকরি পেয়ে যাচ্ছ, যেতেই পারো। কিন্তু তুমি সত্যিকারের বলো, তুমি নিজের থেকে উপলব্ধি করো, তুমি পড়াশোনা বন্ধ করে দিলে, তুমি যদি 2 মাস পড়া বন্ধ করে দাও, 3 মাস বন্ধ করে দাও, তোমাকে জিজ্ঞাসা করলে আর বলতে পারবে? পারবে না। তাহলে তুমি যদি ওই ফান্ডামেন্টাল যদি টেক্সট বুকে পড়ে যাও, তুমি যদি হরপ্পা সভ্যতা, হরপ্পা সিভিলাইজেশন যদি তুমি টেক্সট বুক ফলো করো, যদি টেক্সট বুক পড়ো জীবন মুখোপাধ্যায়ের বই থেকে কিংবা কোনো ভালো বই থেকে, তাহলে তুমি কি ভুলবে? অনেক দিন মনে থাকবে, লং টার্মে মনে থাকবে। একটা টাইম টু টাইম রিভিশন করে নিলে হয়। আমি এটা ভুল বলছি না, এটাও তুমি করতেই পারো। অনেকেই এরকম ভাবে নিজের স্কিলটা আগে সেট করে যে আমি পড়ার প্রতি আগে টান বা একটা মিনিমাম লেভেল আনার জন্য আমরা শুধু কোশ্চেন অ্যান্সারও পড়ে নিই। কিন্তু আমি বলবো যে একধার থেকে যদি পড়াশোনা করো সেটা বেস্ট, মানে তার উপরে আর কিছু হয় না। মানে তুমি যদি হরপ্পা সভ্যতার যদি ইতিহাস বই থেকে পড়ো, তার উপরে তো আর কিছু হতে পারে না। তাহলে সেরকম তুমি যে কোনো জিনিস পড়লে বুঝে যদি পড়ো, সেটা লং টার্মের জন্য এবং তুমি অপরকে শেখাতে পারো। এটাই হচ্ছে ম্যাথ। নেক্সট নাম্বার
আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আরো দেওয়া ছিল। ইনফলেবল এর উপরে 4টে যে অপশন ছিল, আর সবসময় বলছি ইংলিশে সবসময়, ইংলিশ কেন অন্যান্য জিনিসগুলোতে যে অপশন গুলো থাকে সেগুলো কিন্তু নিছকই মজার জন্য বা তোমাদেরকে ঠকানোর জন্য শুধু দেওয়া থাকে না, সেগুলো শিক্ষার জন্য দেওয়া থাকে। তাই বাড়িতে যখনই প্র্যাকটিস করবে অপশন গুলো কি আছে যে কোনো সাবজেক্টে, সে বায়োলজি হোক কিংবা হিস্ট্রি হোক, যে টার্ম গুলো বা যে অপশনস গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু নিছকই তো আড্ডা মারার জন্য বা ঠাট্টা করার জন্য না, তার একটা সিগনিফিকেন্স আছে, তার একটা ইম্পর্টেন্স আছে। তোমাকে সেইগুলোকেও ফলো করতে হবে, কারণ সেগুলো তো কিছু না কিছু কোশ্চেনের অ্যান্সার। তাহলে সেই কোশ্চেনটা তোমাকে কি করবে, রিমাইন্ড করবে, রিভিশন করতে সাহায্য করবে, তাই নাকি? তাহলে সেদিকেও তোমরা যে কোনো সাবজেক্ট পড়লে খেয়াল করবে। আর আমার ইংলিশে তো অবশ্যই মাস্ট করতে হবে। দেখো এখানে অন্য যেগুলো টার্ম দেওয়া রয়েছে, কি রয়েছে, ইমপ্রেগনেবল, ইমপ্রেগনেবল। আরেকটা কি দেওয়া রয়েছে, ইনএভিটেবল, ইনইমিটেবল। সব এবল মানে সব অ্যাডজেক্টিভে দেওয়া হয়েছে এগুলো। ইমপ্রেগনেবল মানে কি, যেটাকে পেনিট্রেট করা যায় না, ছেদ করা যায় না, সামথিং হুইচ ক্যান নট বি পেনিট্রেটেড, যেটাকে পেনিট্রেট করা যায় না, ভেদ করা যায় না, ছেদ করা যায় না, তাকে বলছে ইমপ্রেগনেবল। অভেদ্য বলে না, অভেদ্য প্রাচীর, তাকে ভেদ করা যাবে না, ইমপ্রেগনেবল। ইনএভিটেবলস মানে কি, আমাদের জীবনে যেটা এমন কোন জিনিস যেটাকে ইনএভিটেবল মানে এড়াতে পারবো না, আনঅ্যাভয়েডেবল, সামথিং হুইচ ইজ নট পসিবল টু অ্যাভয়েড। বোঝা গেছে? এমন জিনিস যেটাকে এড়াতে পারবো না, মানে সার্টেন, ভেরি সার্টেন টু হ্যাপেন, ঘটার ক্ষেত্রে নিশ্চিত এমন জিনিসকে বলা আছে কি ইনএভিটেবল, যেটাকে এড়ানো যাবে না। যেমন কি ডেথ ইজ অ্যান ইনএভিটেবল ফ্যাক্ট, মৃত্যু কি অভেদ্য মানে এড়ানো যায় না এমন একটা সত্য, বাস্তব। মৃত্যু আমাদের জীবনে সবারই আসবে একদিন, বোঝা গেছে? এটা এড়ানো যায় না, ইনএভিটেবল। এগুলো আরো তোমরা পেয়ে যাবে পরপর। আর ইমিটেবল মানে কি, ইনইমিটেবল। আচ্ছা, ইনইমিটেবল, ইমিটেবল মানে কি, ইমিটেট করা, জানো? মাংকি হচ্ছে ইমিটেট করার ক্ষেত্রে ওস্তাদ, ইমিটেট মানে কি অনুকরণ, অনুসরণ আলাদা, অনুকরণ আলাদা। অনুকরণ মিন্স হুবহু একই রকম করার চেষ্টা করা, তাকে বলা হচ্ছে অনুকরণ করা, বোঝা গেছে? আর এটা তার আগে আইএন দিয়ে কি করেছে, প্রিফিক্স করে নেগেটিভ করে দেওয়া হয়েছে, অপোজিট করে দেওয়া হয়েছে। ইমিটেবল, ইনইমিটেবল, ইমিটেবল, ইনইমিটেবল, প্রেগনেবল, ইমপ্রেগনেবল। ইম দিয়ে, এখানে দেখো ইম দিয়ে, এই যে জিনিস আমি একটা কথা বলেছিলাম না এক্ষুনি, যে সাফিক্স প্রিফিক্স, তোমাকে পড়াশোনা করার সময় সাফিক্স প্রিফিক্স বা প্রিফিক্স সাফিক্স প্রিফিক্স এর দিকে খেয়াল করতে হবে। সাফিক্স এন্ড প্রিফিক্সেস, সাফিক্স এন্ড প্রিফিক্সেস দিকে তোমায় খেয়াল রাখতে হবে। সাফিক্স মানে কি, রুট ওয়ার্ড বা মূল শব্দ, রুট ওয়ার্ড, তার আগে যদি কোনো লেটার কি হয়, লেটার বসলে সেটা হচ্ছে কি প্রিফিক্স, কি হয়ে যায়, প্রিফিক্স হয়। আর পরে যদি যুক্ত হয়, যদি রুট ওয়ার্ডের পরে যদি লেটার যুক্ত হয় দিয়ে নতুন ওয়ার্ড তৈরি হয়, তখন সেটাকে কি বলা হয়, সাফিক্স বলা হয়। কি বলা হয়, সাফিক্স বলা হয়, বোঝা গেছে? আর যদি রুট ওয়ার্ড প্লাস সাফিক্স, রুট ওয়ার্ড তার আগে যদি প্রিফিক্স, তাহলে একসঙ্গে বলা হয় অ্যাফিক্সেস। কি বলা হয়, অ্যাফিক্স, বোঝা গেছে? দেখো আমাদের এই এখানে যে রয়েছে রুট ওয়ার্ড এর সঙ্গে সাফিক্স প্রিফিক্সের খেল একটা বিরাট অংশ জুড়ে আছে। ইংরেজিতে যে দখলদারিত্ব, কোনো বিষয়ের উপর ইংরেজি সাবজেক্টের উপর দখলদারির ক্ষেত্রে দুটো তিনটে জিনিস খুবই ভাইটাল জিনিস রোল প্লে করে। 90% ওয়ার্ডস কিন্তু এর উপরে ডিপেন্ড করে দাঁড়িয়ে থাকে। আর ইংরেজির কম্পিটিটিভ এক্সামে ইংরেজির তো সম্পূর্ণ ভোকাবুলারির খেল। এই সিনোনিম বলো, অ্যান্টোনিম বলো, যাই হোক না কেন, এখানে ভোকাবুলারি 80%, মোর দ্যান 80% হচ্ছে ভোকাবুলারি। এই ভোকাবুলারির ক্ষেত্রে কি, তাহলে এক হচ্ছে রুট ওয়ার্ড, যেটাকে বললাম মূল শব্দ, যেমন মূল শব্দ কি বললাম, বাই মানে টু, এটা একটা রুট ওয়ার্ডের খেল, বোঝা গেছে? পেট মানে হচ্ছে পা, লেগ। গ্যামি মানে হচ্ছে বিবাহ। ফিল বা ফিলা মানে হচ্ছে লাভ। মিজা বা মিজো মানে হেট, ঘৃণা করা। এগুলো হচ্ছে মূল শব্দের বিয়ে। আর তাছাড়া রয়েছে কি সাফিক্স প্রিফিক্সের খেল রয়েছে। মূল শব্দের মানে জানতে হবে, তার সঙ্গে সাফিক্স প্রিফিক্স, সাফিক্স প্রিফিক্স জানতে হবে। কি জানতে হবে, সাফিক্স প্রিফিক্স জানতে হবে। সাফিক্স প্রিফিক্স কি, যেমন কি এখানে বললাম কি প্রেগনেবল একটা মূল শব্দ, তার আগে আমি ইম যখন বসিয়ে দিলাম, বিপরীত শব্দ তৈরি হলো, অপোজিট। ইমপ্রেগনেবল সেটা হচ্ছে অভেদ্য, বিপরীত শব্দ। প্রেগনেবল মানে ভেদ্য, ইমপ্রেগনেবল মানে অভেদ্য। যেমন এখানে হয়েছে কি, যেখানে বললাম কি এভিটেবল, এভিটেবল মানে কি যেটা এড়াতে পারি, ইনএভিটেবল মানে যেটা এড়াতে পারি না, আনএভয়েডেবল।
অ্যাভয়েডেবল হচ্ছে কি, অ্যাভয়েডেবল হচ্ছে কি এভিটেবল, আর হচ্ছে ইনএভিটেবল যখন বললাম সেখানে হচ্ছে বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড তৈরি হলো, অ্যান্টোনিম তৈরি হলো। বোঝা গেছে? তাহলে এটাও একটা ভাইটাল রোল প্লে করে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু লক্ষ্য করে আমাদেরকে ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যেতে হবে বা অ্যাপ্রোচ করতে হবে। আচ্ছা, নাম্বার কত হবে গো? 10, 5 না 6? 6। এ ডিল অফ এগ্রিমেন্ট ডান ইন এ কোম্পানি অর ফার্ম। বলো বলো। আর ডিল অর এগ্রিমেন্ট, ডিল মানে চুক্তি, ডিল অর এগ্রিমেন্ট কোন চুক্তি কি হবে? ডান ইন এ কোম্পানি অর ফার্ম, কোম্পানির জন্য অথবা ফার্মের জন্য করা হয়, সেটা কি বলা হবে? কোনটা বলছো? অপশন কত বলো? আচ্ছা, কনফর্মিটি, অ্যাকসেপ্টেন্স, আচ্ছা কনকারেন্স আর কন্ট্রাক্ট। বলো কোনটা হবে? কন্ট্রাক্ট হবে না? আচ্ছা আমি দেখছি না, আমার মনে হচ্ছে তো কন্ট্রাক্ট মানে চুক্তি আছে, চুক্তিটাই হয়ে যাওয়া উচিত। দেখছি কন্ট্রাক্ট হবে, চুক্তি হবে, চুক্তি, চুক্তি কন্ট্রাক্ট হবে। বলো নেক্সট হচ্ছে পার্সন নাম্বার 7, এ পার্সন হু লাইকস টু আর্গু অ্যাবাউট এনিথিং। বলো আ পার্সন হু লাইকস টু আর্গু অ্যাবাউট এনিথিং, যে ব্যক্তি যে কোনো বিষয় নিয়ে তর্ক করতে ভালোবাসে। এরকম অনেকেই আছে বুঝলে, এগুলো কি হয় ওদের, এটাও একটা মেনিয়া হয়ে যায়, এগুলো একটা প্রবৃত্তি হয়ে যায়। তুমি যে কোনো বিষয় নিয়ে, সে সিম্পল বিষয় তোমার সঙ্গে ঘুরে বেড়াবে, যে কোনো বিষয় দেখবে তোমার সঙ্গে হোক বা অন্য কোনো কারোর সঙ্গে হোক, কেউ হয়তো কোনো বিষয় নিয়ে একটা মতামত তো দেবেই, যে কোনো বিষয় নিয়ে তো মতামত থাকবে, সে যে কোনো বিষয় নিয়ে তোমার সঙ্গে তর্ক করবেই, এরকম মেন্টালিটি অনেকেরই আছে। বোঝা গেছে? এগুলো তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে মেশো, নিশ্চয়ই তোমাদের নিজেদের সার্কেলের মধ্যে দেখবে কেউ না কেউ থাকে। আমাদের সঙ্গেও আমাদের এরকম বন্ধু বান্ধব ছিল, যারা তুমি যে মতামত দেবে মানে তার একটা টেন্ডেন্সি হচ্ছে তুমি যেটা বলবে, অপরে যেটা বলবে তার উল্টো কথা সে বলবেই, যুক্তি তোমার দেখাবেই, সে তোমাকে তর্ক করবে ইচ্ছে করে এবং তোমাকে অন্য যুক্তি দেখাবে, তুমি যেটা বলবে সে অন্য কথাই বলবে। মানে যে কোনো বিষয় নিয়ে আমরা দেখেছি, সে তুমি দোকানে কোনো কেনাকাটা করতে যাও, তুমি সবজি কিনছো, তুমি কিনছো, কিন্তু সে দোকানদারের সঙ্গে তর্ক করবে, সে কোনো বিষয় নিয়ে, দাম নিয়ে, এই নিয়ে সে তর্ক করবে, মানে তার মেন্টালিটি হচ্ছে সে সবার সঙ্গে তর্ক করবে, সে তর্ক করবে, যুক্তি দেখাবে, তার যুক্তি সে দেখাবে, দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এই ধরনের ব্যক্তিকে কি বলা হয়? দেখো নাম্বার 3 হবে কন্টেন্টিয়াস হবে, বুঝলে? কন্টেন্টিয়াস হবে। আর কাওয়ার্ড মানে তো জানো না, অপশন 4 এ কাওয়ার্ড তো জানো, কা পুরুষ বা ভীরু। আচ্ছা নাম্বার 8 এ দেখে নাও, দ্য পারসনস হু প্রেজেন্টস এন্ড কন্ট্রাডিক্টস এ শো অন স্টেজ অর টেলিভিশন। আচ্ছা, এ পারসনস হু প্রেজেন্টস এন্ড কোঅর্ডিনেটস আ শো অন স্টেজ অর টেলিভিশন, স্টেজেও হতে পারে আবার টেলিভিশনে হতে পারে, উনাকে কিন্তু অ্যাঙ্কার বলা হয়। হ্যাঁ, টেলিভিশন চ্যানেলে যিনি থাকে উনি ব্রডকাস্টার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে ওই জন্য বলে দিচ্ছে টেলিভিশনে হতে পারে, শোতে হতে পারে, টেলিভিশন শোতে এবং স্টেজে, যেহেতু দু জায়গায় আছে তার মানে এটা অ্যাঙ্কার করতে হবে। শুধু টেলিভিশনে যিনি অনুষ্ঠানটা সম্প্রচার করতে বসেন তাকে ব্রডকাস্টার বলা। বোঝা গেছে? ওনারা পাবলিক অনুষ্ঠানে মঞ্চে করবে না, একসঙ্গে দুটো করলে, দুটোকে যদি দুই ধরনের কাজ যদি করে থাকেন তখন তাকে অ্যাঙ্কার বলা হয়। রিপোর্টার, অ্যাঙ্কার, জকি, আছে ব্রডকাস্টার। অ্যাঙ্কারটা রাইট অপশন হবে, 8 এর হচ্ছে 2। সেভেন এর হচ্ছে 3 হয়েছিল অ্যান্সার। 9 দেখো, কোশ্চেন নাম্বার 9, এ কমপ্লিট usually alphabetical list of items often with notes giving details। যেখানে ডিটেলস দিয়ে, একদম ডিটেলস অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে, আর্টিকেলস এর নামগুলো কি থাকবে? অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে, এবং ওই আর্টিকেলস গুলোর ডিটেল প্রদান করা হয়, যে
এর মাধ্যমে, সেটাকে কি বলা হয়? ক্যাটালগ ইজ দ্য রাইট অপশন, ক্যাটালগ বলা হবে তাকে। অপশন 1 ক্যাটালগ, কি বলা হবে? ক্যাটালগ বলা হবে। নাম্বার 10 an unpleasant mixture of loud sounds, বলো। হারমোনিয়ামে কি হয়? সেটা সুমধুর সুর। হারমোনিয়াম আমরা কেন বাজাই? গানের মধ্যে মধুরতা আনার জন্য, সুর আনার জন্য, তাই না? হারমোনিয়াম লাগে, হারমোনিয়াম ব্যবহার করি। হারমোনি মানে তার মানে কি? সুর, একদম সুরের তার তালের সুরের মিল থাকবে, তবে সেটা হবে হারমোনি। কিন্তু এখানে কি, যখন কি কোনো শ্রুতি মধুর নয়, শ্রুতি মধুর নয় এমন, শ্রুতি কটু, যেটা কানে বিরক্তি লাগবে, এরকম যখন চিৎকার, কিছু কিছু পাখি আছে ক্যার ক্যার করে আওয়াজ করে, সেটা কি? সেটা চিৎকার, গান, কিন্তু এটা কানে লাগে, কর্কশ। তাহলে কি হবে? ক্যাকোফনি ইজ দ্য রাইট অপশন, অপশন 4 ইজ দ্য রাইট অপশন। হারমোনি আছে, আয়রনি তো অন্য জিনিস, দেখো জানো, হারমোনি আছে, আর কি আছে? হেজিমনি। তাহলে এখানে ক্যাকোফনি হচ্ছে কর্কশ শব্দের সমাহার, ক্যাকোফনি। ঠিক আছে, এবারে দেখো তোমরা বাড়িতে আর কয়েকটা আছে, ওগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমরা করে আনবে, আমি দেখবো। নেক্সট দেখো, আমি মুখে কিছু আলোচনা করে দিচ্ছি, দিয়ে এটা আমি পিডিএফ এ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, বা আমি এ করে পিডিএফ তৈরি করে দিচ্ছি। এগুলি 50টা আমি আলোচনা করছি, খুব কুইক আলোচনা করব। যদি অসুবিধা হয় তারা জিজ্ঞাসা করবে বা বলবে। আমি মুখে এমনি বলে দিচ্ছি, কিছু দিচ্ছি না, শুনে নাও। আমি তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এগুলো পড়বে, 50টা 60টা। দেখো এগুলো সব 1 ওয়ার্ড, আমি ইংলিশ গুলো লেখা আছে, ইংলিশটা ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা নিজেদের মতো বুঝে বুঝে পড়বে, ঠিক আছে? এবার তোমরা যদি চাও যে আমার এখানে তো বাংলা এ করা নেই, তোমরা যদি চাও বাংলা করতে, তোমরা এখন তো ফ্রি তোমার চ্যাট জিপিটি আছে, ওটার বাংলা মানে এই টার্মটা, শুধু শব্দটা বসিয়ে যদি একসঙ্গে হয়তো 10টা 20টা সব বসিয়ে নিলে, কি 50টা যে কটা আসে চ্যাট জিপিটিতে 1 2 করে বসিয়ে নিলে, দিয়ে বলবে যে গিভ বেঙ্গলি মিনিং, বললে তার দিয়ে দেবে যে এইটার বাংলা মিনিং কি, দিলে তোমাদের সুবিধা হবে। আর আমি যেগুলো সম্ভব বলে দিচ্ছি, তোমরা এইভাবে পড়বে। যেমন দেখো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, কি দেওয়া আছে? বলছে অ্যান ইনস্ক্রিপশন, এগুলোর বাংলা তোমাদের অত বোঝার ইয়ে করার নেই, জাস্ট বুঝে নিলেই হবে। অ্যান ইনস্ক্রিপশনস অন দ্য টুমস্টোন। টুমস্টোন মানে কি জানো? টুমস্টোন মানে যেখানে সমাধি বা অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়, সেই জায়গার উপরে যখন কোনো পাথরের উপরে কোনো কিছু লেখা হয়, সেটাকে বলা হচ্ছে ইনস্ক্রিপশন অন দ্য টুমস্টোন। ভালো করে শুনে নাও, বুঝে নাও। কোনো কিছু কাউকে যখন, যেমন যে ধর্মের যেমন রীতি, আমার কোনো ধর্মে পোড়ানো হয়, তাই না? কোনো ধর্মে কি করা হয়? তাকে সমাধি দেওয়া হয়। তাহলে এরকম যে সমাধি দেওয়া হলো, বা যেখানে অন্ত্যেষ্টিক্রিয়া করা হলো, পোড়ানো হলো, দাহ করা হলো, সেই স্থানে, ভালো করে শুনবে, সেই দাহর স্থানে কি করা হয়? যদি কোনো পাথরের উপরে যদি কোনো কিছু তার বিবরণী সম্পর্কে, বা সেই ব্যক্তির, যে ব্যক্তি মারা গিয়েছেন সেই ব্যক্তির সম্পর্কে যদি কোনো তথ্য সমাহার করা হয় বা গেঁথে দেওয়া হয়, সেই পাথর, যেটাই পাথরের উপরে যেটা খোদাই করা হলো, সেইটাকে কি বলা? বোঝা গেছে? তার সঙ্গে সম্বন্ধে প্রশংসা সূচক কথা বলে যে পাথরের উপরে যেটা খোদাই করে দেওয়া হয়, সেটাকে কি বলা হয়? বোঝা গেছে? তাহলে ইংলিশটা কি দেওয়া আছে ভালো করে শোনো। অ্যান ইনস্ক্রিপশন অন এ টুমস্টোন ইন এ মেমোরি অফ এ পারসন, কোন ব্যক্তির স্মৃতিতে, হু হ্যাজ ডাইড, যিনি মারা গেছেন, যে ব্যক্তি, তার স্মৃতির উদ্দেশ্যে তার সমাধিস্থলে যদি পাথরের ওপরে, টুমস্টোনের ওপরে যদি কোনো কিছু তার স্মৃতিতে যদি কিছু লেখা হয়, যদি কোনো কিছু খোদাই করা হয়, সেটাকে কি বলা? যেটা লিখে দেওয়া হয়েছে ওই জিনিসটাকে কি বলা? ওটাকে বলা হয় এপিটাফ। কি বলা হয়? এপিটাফ বলা হয়, এপিটাফ বলা হয়। হ্যাঁ, স্মৃতি ফলক বলা হয়, স্মৃতি ফলক। কি বলা হয়? হ্যাঁ, স্মৃতি স্তম্ভ মানে তখন যে বিল্ডিংটা যেটা বানাবে সেটাকে স্তম্ভ বলা হয়, ঠিক আছে? এটা স্মৃতি ফলক। ফলক মানে হচ্ছে এই ইনস্ক্রিপশন, ফলকটাকে স্মৃতি ফলক, স্মৃতির উদ্দেশ্যে যে ফলক দেওয়া হয়, যে খোদাই করে দেওয়া হয়।